বন্ধুরা, আমরা চতুর্থ খণ্ডে চলে এসেছি। যে কবিতাটি নিয়ে আমরা আলোচনা করছি তার নাম হলো আমি কোনো আগন্তুক নই। আমরা প্রথম দুটি খণ্ডে দেখেছি যে কবি বিভিন্ন ধরনের পরিবেশের উদাহরণ দিচ্ছেন, যেমন তিনি আসমানের তারার কথা বলেছেন, তিনি জারুল গাছের কথা বলেছেন, জামরুল গাছের কথা বলেছেন, তিনি জোনাকি পোকার কথা বলেছেন এবং এই ধানের ক্ষেতের কথা বলেছেন এবং ধানের শীষের কথা বলেছেন, তার চিরল পাতার কথা বলেছেন এবং এই প্রত্যেকটি উদাহরণ দিয়ে তিনি আসলে বোঝানোর চেষ্টা করেছেন তিনি বাইরের কোনো মানুষ না, তিনি কোনো স্ট্রেঞ্জার না, তিনি কোনো অপরিচিত মানুষ না, বরং তিনি আমাদের একজন আপন মানুষ। কি মানুষ? আপন মানুষ। আসো, এবং আমরা দেখেছি যে তৃতীয় খণ্ডে তিনি যেটি করার চেষ্টা করেছেন সেটি হচ্ছে তিনি এবার বিভিন্ন মানুষের কথা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি জমিনার মার উদাহরণ দিয়েছেন, তিনি কদম আলীর উদাহরণ দিয়েছেন। অর্থাৎ এটির মাধ্যমে কোনো পার্টিকুলার মানুষের কথা উল্লেখ না করে তিনি গ্রাম বাংলার যে সাধারণ মানুষ রয়েছে সেই সাধারণ মানুষের উদাহরণগুলো ব্যবহার করার চেষ্টা করেছেন। আসো, শেষ খণ্ডটিতে আমরা দেখি যে কবি আর কি বলার চেষ্টা করেছেন। হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরের, লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। অর্থাৎ কবি বলার চেষ্টা করেছেন যে আপনি যদি বৈঠা অর্থাৎ নৌকা যেটির মাধ্যমে সাধারণত এগিয়ে যায় সে বৈঠা, অথবা হচ্ছে আপনার জমি চাষ করার জন্য যে লাঙল ব্যবহার করা হয়, অথবা আপনি অন্য যে কোনো উপকরণই আপনি নেন না কেন, এই প্রত্যেকটি উপকরণে সাধারণত কবির হাতের যে স্পর্শটি রয়েছে সেটি লেগে আছে এবং এটি অত্যন্ত গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, অর্থাৎ মাটির স্মেলটি যদি আপনি নেন তাহলেও আপনি সেখানে কবির গন্ধ পাবেন। এবং আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। স্নিগ্ধ মাটির সুবাস বলতে সাধারণত কবি কী বোঝানোর চেষ্টা করেছেন? সাধারণত মাটির একটি আলাদা স্মেল থাকে, সেই স্মেলটি দিয়ে সাধারণত মাটিকে আপনি আলাদা করতে পারেন। এই স্নিগ্ধ মাটির সুবাস দিয়ে আসলে এই মাটির যে আলাদা গন্ধটি রয়েছে সে আলাদা গন্ধের কথাই কবি বোঝানোর চেষ্টা করেছেন। বন্ধুরা, আমরা যদি গ্রামে যাই তাহলে দেখবো যে একটি আলাদা ধরনের গন্ধ, মাটির ঘরে যদি আপনি থাকেন তাহলে একটি আলাদা গন্ধ পাবেন। এটি আসলে মাটির একটি স্নিগ্ধ গন্ধ থাকে, সেই গন্ধটির কথাই কবি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। অর্থাৎ কবির যে ক্লেমটি রয়েছে আগন্তুক তিনি না, কোনো স্ট্রেঞ্জার তিনি না, এটিকে কবি সাধারণত আবারও বলার চেষ্টা করেছেন। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। অর্থাৎ দুপাশের যে ধান ক্ষেত রয়েছে, অনেক সরু সরু হয়তো পথ রয়েছে, সামনে যে ধুধু নদী রয়েছে, প্রত্যেকটি জায়গায় কবির অস্তিত্ব রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কবির আনাগোনা রয়েছে, কোনোটি তার অচেনা না, বরং প্রত্যেকটি জায়গায় তার অনেক বেশি পরিচিত। এটি বারবার কবি বলার চেষ্টা করেছেন পুরো কবিতা জুড়েই। আমি উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। অর্থাৎ যেই নদীটি হয়তো এখন উধাও হয়ে গেছে, যেই নদীটি এখন হয়তো নেই, সেই নদীটির সাথেও কবি পরিচিত এবং সেই নদীটির আশেপাশে তিনি ঘুরেছেন এবং নদীটির কোনো সময় বাধ্য বালক তিনি ছিলেন না, বরং অবোধ একজন বালক ছিলেন। অর্থাৎ সমগ্র কবিতাটি যদি আমরা কনসিডার করার চেষ্টা করি, কবি সাধারণত বারবারই এটি বলার চেষ্টা করেছেন যে কবি কোনো আগন্তুক নন, যেটি কিনা আগেই আমরা আলোচনা করেছি আগন্তুক শব্দের অর্থ কী, যেটি কিনা তোমরা প্রিভিয়াস ভিডিওতেও দেখতে পারো যে আগন্তুক শব্দের আসলে অর্থটি কী। এবং এটি প্রমাণ করার জন্য কবি সাধারণত বিভিন্ন ধরনের উদাহরণ ব্যবহার করেছেন এবং বলার চেষ্টা করেছেন তিনি এই জন্মভূমির একজন মানুষ, তিনি বাইরের কোনো মানুষ না, তাই তাকে যেন আমরা আপন করে নিই, তাকে যেন আমরা বাইরের কোনো মানুষ না ভাবি। এরই মাধ্যমে এই কবিতাটিও শেষ হলো। পরবর্তী সময়ে এই কবিতাটির সারমর্ম এবং বিশেষ পরামর্শের জন্য পরবর্তী ভিডিওটি দেখারও তোমাদের জন্য আহ্বান রইল। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ভিডিওগুলি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ বন্ধুরা।